আমরা গত ১-১০-২০২৫ তারিখে একটি ক্লাস আমরা নিয়েছিলাম জুম প্ল্যাটফর্মে। কিন্তু যান্ত্রিক কিছু ত্রুটির কারণে ওই ক্লাসটি রেকর্ডেড যে ফর্মটা তোমাদের দেয়ার বিষয় ছিল সেটি আসলে আমরা তোমাদেরকে দিতে পারি। তাছাড়া ওই সময়টা কিছুটা ছুটির মোড়েও আমরা ছিলাম, ছুটি চলছিল, যে কারণে অনেকেই ক্লাসে সরাসরি অংশগ্রহণ করতে পারোনি। যে কারণে অনেকেই ক্লাসটি মিস করেছে এবং তোমাদের পক্ষ থেকে অনেকেই আহ, বলেছে যে স্যার রেকর্ডেড ক্লাসটি হলে ভালো হতো, কিন্তু আমাদের যেহেতু যান্ত্রিক ত্রুটি ছিল, যে কারণে ওই ক্লাসটির একটি উল্লেখযোগ্য অংশ আমি আজকে রিপিট করার চেষ্টা করব। সেই সাথে নতুন কিছু বিষয় আমরা আহ, আজকে নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রথমে আসলে যে ক্লাসটি নিয়ে আহ, কথা আমরা বলেছিলাম তার একটি বড় অংশ আমরা আজকে তোমাদেরকে আবার রিপিট করে দেবো, যে কারণে তোমাদের আর আশা করছি সমস্যা হবে না, কারণ ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল। আর তোমরা ইতিমধ্যে আসলে আমরা জানি যে অনেকেই তোমরা এখন ভর্তি হয়ে গেছো, বা অনেকেই আসলে মানে ভর্তি হব হব করছো আসলে। আমার মনে হয় তোমরা যারা এই সময়টা নিচ্ছ, বা তোমার বন্ধুরা যারা এই সময়টা নিচ্ছে, আমার মনে হয় যে তারা আসলে অনেক কিছু মিস করে যাচ্ছে, কারণ আমরা কিন্তু প্রতিদিনে এগিয়ে যাচ্ছি। এই প্রতিদিনই যে এগিয়ে যাচ্ছি, এটা আসলে আর কতদিন আমি রিপিট করবো? হয়তো এখন প্রতি ক্লাসে কিছু না কিছু বিষয় আমরা রিপিট করে 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 এগিয়ে যাচ্ছি, কিন্তু এই রিপিটটা আমরা একসময় আর করতে পারবো না, কারণ আমাদের ক্লাসের সংখ্যাটা আসলে আহ মানে আস্তে আস্তে আমাদের যে সিলেবাস গুলো এটা তো আমাদের শেষ করতে হবে। এই জন্য তোমাদেরকে বলি, তোমার বন্ধুরা যারা আসলে এখনো ক্লাস বা এখনো আসলে যারা ভর্তি হয়নি, তাদেরকে বলবে যে তারা যেন দ্রুত আসলে আমাদের সাথে সরাসরি অংশগ্রহণ করে। এবং আমরা গত ক্লাসেই তোমাদের বলেছিলাম যে আমরা চাই যে খুব দ্রুত তোমাদের সাথে সরাসরি কথা বলতে। আমরা আসলে সরাসরি আসলে যদি ক্লাসের ভিতরে কথা বলি, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সময়ের অনেকটা আমাদের চলে যায়, যে কারণে আমাদের পড়ার যে গতিটা, সেই গতিটা কিছুটা বিঘ্নিত হয়। যে কারণে আমি তোমাদেরকে বলবো যে আজকে তোমরা কারা কে কে ক্লাস করছো, তোমাদের আজকে আমার ব্যক্তিগত যে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি, সেই নম্বরটি আমি তোমাদেরকে দিয়ে দেবো, যে তোমরা আসলে কে কে আজকে ক্লাসে অ্যাটেন্ড করলে বা পরে কে কে এই ক্লাসগুলো দেখলে, এবং এই ক্লাস সম্পর্কে তোমাদের যে মতামতগুলো গ্রুপে অনেক সময় তোমরা হয়তো বলতে চাচ্ছ না বা বলতে হয়তো সংকোচ বোধ করো, যে কারণে আমার ব্যক্তিগত যে নম্বরটি তোমাদেরকে আমি দিয়ে দেবো, সেই নম্বরে তোমরা তোমার শুধু পরিচয় দেবে যে আমি এই সেশনের স্যার, আমি আপনার ক্লাসটি করি এবং ক্লাসটি দেখি স্যার, আপনার ক্লাস সম্পর্কে আমার স্যার এই এই আহ, বিষয়গুলো স্যার আমার ভালো লাগে, বা এই বিষয়গুলো আরেকটু হলে ভালো হয়, বা এই বিষয়গুলো স্যার যদি বাদ দেওয়া যেতে, মানে এই ধরনের একটা পরামর্শমূলক যে কথাবার্তাগুলো আছে, সেগুলো আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করছি। আমি তোমাদেরকে জাস্ট আমার মোবাইল নম্বরটা আমি আহ, বলে দিচ্ছি। যদি তোমরা সম্ভব হয় তো তোমরা আমাকে সরাসরি এখানে আমি লিখে লিখে দিচ্ছি: 01715400996। হ্যাঁ, 01715400996। পঙ্কজ স্যার বা শিকদার স্যার, তোমরা যে নামে আমাকে বলো, কোনো সমস্যা নেই। তো তোমরা হচ্ছে এই নম্বরে আমাকে নক করো, নক করে যে স্যার আমরা বাংলা ক্লাসগুলো স্যার করছি, এবং এই এই বিষয়গুলো স্যার আমরা ঠিকমতো ধরতে পারছি, এই বিষয়গুলো ধরতে পারছি না। কারণ হলো আমরা জানি যে আসলে বাংলা ব্যাকরণে আহ অনেকেরই দুর্বলতা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আর কারণ বাংলা ব্যাকরণ আসলে জটিলতাও আছে, এবং অনেক কিছু কিছু বিষয় আছে যে হয়তো মানে একজন স্টুডেন্ট যেটা খুব সহজেই বুঝতে পারলো, আর একজন দেখা যাচ্ছে সেটা মানে তার কাছে সেটা খুব কঠিন। এটা আসলে একজন থেকে অন্যজন এটা পার্থক্য হতেই পারে। তো এই জন্য প্রয়োজনে যদি দেখি আমাদের আমাদের যেহেতু সংখ্যাটা এখনো কম আছে, আমরা ব্যক্তিগতভাবে অনেক কথা বলে সেই বিষয়গুলোকে আমরা সমাধান করতে পারি। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু ব্যক্তিগতভাবে, আর আমি আমারও জানা দরকার আসলে যে আমার ক্লাস কারা করছে, কোথেকে করছে, তোমাদের একটু পরিচয় থাকলে পরে আমারও ক্লাস নিতে একটু মানে সুবিধা হয়। এবং কিছু কিছু বিষয় আছে যে আমার
স্টেক হোল্ডার যারা আছে, যারা আমরা ক্লাসটা করছে তাদেরকে লক্ষ্য করে আমি আমার লক্ষ্যটা আমি নির্ধারণ করতে পারি যে আমাকে ঠিক কোন, কোন জায়গায় নক করতে হবে এবং কোন শ্রেণীর আ শিক্ষার্থীরা আসলে আমার সাথে আছে। তাহলে আমাকেও তাদেরকে তাদের কাছে পৌঁছতে আমার জন্য সুবিধা হবে। যেটা বলেছিলাম যে গত সপ্তাহের যে বিষয়গুলো আমরা নেক্সট যে ক্লাস আমরা নেব আরকি। এরপরের যে ক্লাসটা খুব সহজ একটি বিষয় আমরা ক্লাসটা তোমাদেরকে দেব এবং সেটা তোমাদেরকে আমরা আজকে কিছুটা আমরা আজকে একটা ধারণা দিয়ে দেব। যেটা তোমরা সহজেই তোমরা এটা করতে পারো। এবং সেই ধারণাটা দেয়ার সেটা আমরা তাহলে শেষের দিকে দেই তাহলে। যেহেতু আমরা রিপিট আগে করব তা না হলে তোমাদের হয়তো আবার যেহেতু মাথার ভিতরে আমাদের ১ম ক্লাসের বিষয়গুলো রয়ে গেছে। কারণ আমাদের যদি তোমাদের মনে থাকে যে ১ম ক্লাসটি যেদিন আমি নিয়েছিলাম তোমাদেরকে সেদিন পড়েছিলাম ধ্বনি, বর্ণ, অক্ষর, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর এই বিষয়গুলো নিয়ে সেদিন তোমাদেরকে কথা বলেছিলাম। আজকে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা আছে আজকে মূলত আসলে আমরা বলেছিলাম যে গত ক্লাসে আসলে যেটা মূলত আমরা বলেছিলাম যে বাকযন্ত্র নিয়ে আমরা খুব বিস্তৃত আকারে আমরা কথা বলছি। হ্যাঁ, এই বাকযন্ত্র নিয়ে আমরা আসলে মূলত আজকে তাহলে বাকযন্ত্র নিয়ে আরেকটু আমরা কথা বলবো। এখানে বাকযন্ত্রটা এখানে একটা চিত্র দেয়া আছে। চিত্রটা তোমাদের কাছে হয়তো কিছুটা অস্পষ্ট মনে হতে পারে। কিন্তু আ এই চিত্রটা আসলে অস্পষ্ট হলেও সমস্যা নেই। কারণ তুমি নিজেই তোমার সাথে একটি বাকযন্ত্র আছে। বাক মানে কথা, বাকযন্ত্র মানে হচ্ছে কথা বলার যন্ত্র। তাহলে এই যে আসলে আ আমরা যেমন আ প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করছি। এই যে বিষয়টি এটি আসলে আমরা খুব সচেতনভাবে অনেকে আমরা করি না। ঠিক তেমনি আ আমরা যে কথা বলার সময় বাকযন্ত্র ব্যবহার করছি, বাকযন্ত্রের কোথায় আসলে মানে বাতাসটা বাধাপ্রাপ্ত হচ্ছে বা কোথায় ঘর্ষণ লাগছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরাও ওইভাবে আসলে ভাবি না। কথা বলার প্রয়োজন, কথা বলে যাচ্ছি। আ কখন কোথায় আসলে কিভাবে এটি আ বাধাগ্রস্ত হচ্ছে বা ঘর্ষণ লাগছে বা ঘর্ষণ লাগছে না, এই বিষয়টি আমরা ওইরকম খেয়াল করি না। কিন্তু যখন আমাদের বাংলা ব্যাকরণ আসলে আমাদেরকে বুঝতে হয় বা যখন আমাদের এই বাকযন্ত্র নিয়ে কথা হয়, তখন কিন্তু আসলে আ আমাদের এই বিষয়টি প্রয়োজন হয়ে পড়ে। তো চিত্রটি যদি আমি আ তোমাদের এখানে হয়তো যে বিষয়গুলো আছে লেখাগুলো যদি অস্পষ্ট হয়, সমস্যা নাই। তুমি জানো তোমার বাকযন্ত্রে আসলে কি, কি অংশ তোমার আছে। বাকযন্ত্রের যে অংশগুলো আছে, সেগুলো আমরা মোটামুটি যদি একটু ধরে নেই যে আ বাকযন্ত্রের অংশ কি, কি আছে। আমরা ১ম এই দেখব যে আ এখানে ফুসফুস হচ্ছে বাকযন্ত্রের অংশ। ফুসফুস এটা তো আসলে আমরা বলেছিলাম যে বাক মানে কথা, যন্ত্র মানে কথা বলার যন্ত্র। বাকযন্ত্রর ক্ষেত্রে ফুসফুস আসলে আমাদের কি ভূমিকা পালন করে? তাহলে এখন আমরা একটু খেয়াল করে দেখি যে বাকযন্ত্রের ক্ষেত্রে এটা আমাদের যে বিষয়টি আমাদের দায়িত্ব পালন করে সেটা আমরা বলছি একটু। তো বাকযন্ত্রের ক্ষেত্রে ফুসফুস হচ্ছে কি যে আমাদের যে কাঁচামাল মানে আমি যে কথা বলছি আমার মুখ দিয়ে কিছু বাতাস বেরিয়ে যাচ্ছে। এই বাতাসটা কে সাপ্লাই দিচ্ছে? এই বাতাসটা সাপ্লাই দিচ্ছে অনেক সময় এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়? তখন আমাদের কাছে মনে হয় যে ফুসফুস দিয়ে তো আমরা কথা বলি না। তাহলে ফুসফুস বোধহয় বাকযন্ত্র নয়। কিন্তু যেহেতু এই কথা বলার যে কাঁচামালটি এটি সরবরাহ করে হচ্ছে আমাদের আ ফুসফুস। এই কারণে এই ফুসফুস হচ্ছে দেখো যে বাকযন্ত্রের একটি অংশ। এবং ধরতে পারো যে এখান থেকেই মোটামুটি আমাদের এবং আমাদের বাকযন্ত্র কিন্তু শেষ হয় কোন জায়গায়? খেয়াল করে দেখো। আমাদের যে ঠোঁট এই ওষ্ঠ বা ঠোঁটে এসে কিন্তু আমাদের বাকযন্ত্র আমাদের শেষ হয়ে যায়। এর মধ্যে আরো অনেকগুলো যন্ত্র আমাদের আছে। মূলত আমরা বলি যে যেমন আমরা বলি যে ষড়যন্ত্র, যেটাকে আমরা ভোকাল কর্ড বলি। এই ষড়যন্ত্র আমাদের বাকযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন এই ষড়যন্ত্র আসলে আমাদের কি কাজে লাগে? আমরা অনেকে হয়তো মনে করতে পারছি না। স্যার এটা কোন কাজে লাগে এটা তো স্যার ভুলে গেছি আমরা। আমাদের কথা বলার সময় কি এটা আদৌ কোন কাজে লাগে? তোমাদের একটু মনে করিয়ে দিই তাহলে তোমাদের মনে পড়ে যাবে যে ঘোষধ্বনি, অঘোষধ্বনি। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের সময় তুমি পেয়েছো যে ঘোষধ্বনি, অঘোষধ্বনি। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় বা কম্পিত হয়, সেগুলোকে বলে ঘোষধ্বনি।
আর যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় এই স্বরতন্ত্রী অনুরণিত হয় না বা কাঁপে না, তখন আমরা আসলে স্বরতন্ত্র এটা আবার কোন জায়গায় কি, এই সেই স্বরতন্ত্র। এটা আসলে আমরা যখন ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিয়ে যখন আমরা কথা বলবো, তখন সেখানে আমরা আরো ডিটেলস তোমাদেরকে আমরা বলবো। তো আপাতত এটুকুই বলছি যে স্বরতন্ত্রী অনুরণিত হয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেগুলোকে, এই যে সেই ধ্বনি অবশধ্বনি উচ্চারণের ক্ষেত্রে এই স্বরতন্ত্রীর বিষয়টি আমাদের প্রয়োজন পড়বে বা প্রয়োজন পড়ে। তখন তুমি মনে করবে যে হ্যাঁ, ওইখানে আমাদের আমার কণ্ঠের ভিতরে একটু ভোকাল করা আছে বা স্বরতন্ত্রী আছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি আমরা তখন দেখবো। যেমন একবার আমরা শুধু বলি, দেখবো যে কিছু কিছু ধ্বনি আছে ক এবং খ, ক খ, এটা মুখের ভিতরে উচ্চারণ হচ্ছে, ক খ। আবার যখন তুমি বলছো যে গ ঘ, তুমি দেখো এই উচ্চারণটা একটু গলার ভিতর থেকে আসছে এবং গম্ভীর ভাবে উচ্চারণ হচ্ছে। ঘোষধ্বনি গুলো একটু মানে এই কণ্ঠের ভিতর থেকে, মানে ওই যে স্বরতন্ত্রী মানে অনুরণিত হয়, আমরা বলি যেটা, অর্থাৎ আমাদের এই গলার ভিতর থেকে আওয়াজটা আসে। আর ক এবং খ, এই আওয়াজটা দেখো মুখের ভিতরে উচ্চারিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে তোমার উচ্চারণের যে ব্যাপারটা, অর্থাৎ স্বরতন্ত্রী অনুরণিত বা স্বরতন্ত্রী কম্পিত হচ্ছে কি হচ্ছে না। কম্পিত হলে ঘোষধ্বনি, না হলে অবশ্যই। তাহলে আমার এই স্বরতন্ত্র বা স্বরযন্ত্রটা আসলে, মানে শব্দটা শুনতে কেমন লাগে স্বরযন্ত্র, আসলে আমরা যে ষড়যন্ত্র সবসময় ব্যবহার করি, এটা কিন্তু সেটা না। এটা কিন্তু দেখবা দন্ত স্বয় ব, পরে বয়বন্ধু র, এগুলো দিয়ে আসলে শব্দটি তৈরি হচ্ছে। তাহলে ষড়যন্ত্রের পরে আরো অনেকগুলো এখানে বাকযন্ত্র আছে। আমরা মানে একটা জায়গা আছে নাসিকা গহ্বর। নাসিকা মানে আমাদের হলো যে, আমরা জানি যে আমাদের দুটো নালী এখানে আছে, খেয়াল করে দেখবে। একটা হচ্ছে তোমার ওই যে খাদ্য নালী, আর একটা হচ্ছে শ্বাসনালী। আমাদের গলার ভিতর দুটো নালী আছে, একটা হলো খাদ্য নালী, একটা হচ্ছে শ্বাসনালী। মানে একটা দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস যাচ্ছে, আরেকটা দিয়ে আমাদের খাবার দাবার যাচ্ছে। যদি কখনো একটু এলোমেলো হয়ে যায়, তখন অনেক খারাপ ঘটনা ঘটে, সেটা আমরা বলছি না। তাহলে এই যে বাতাসটা যখন বের হবে, এটা দেখো, এই যে যদি এখান দিয়ে নাক দিয়ে বাতাসটা বের হয়ে যাচ্ছে। এবার আমরা বলি যে যখন আমরা কোনো ধ্বনি উচ্চারণ করি, তখন সাধারণত মুখ দিয়ে বাতাস বের হয়। যখন আমরা কোনো ধ্বনি উচ্চারণ করি, তখন সাধারণত মুখ দিয়ে বাতাস বের হয়। তবে কখনো কখনো এই যে তোমার আমরা বললাম যে এই যে নাসিকা গহ্বর, মানে আমাদের নাকের যে জায়গা দিয়ে আসলে শ্বাস প্রশ্বাসটা আমাদের যাওয়া আসা করছে, সেখানেও কোনো কোনো শব্দ উচ্চারণে ব্যবহৃত হয়। তোমরা জানো সেটা, যেমন নাসিক্য ধ্বনি, সেটার নাম হচ্ছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কি, যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখ দিয়ে বাতাস বের হওয়ার সাথে সাথে নাক দিয়েও বাতাস বের হয়, সেই ধ্বনিগুলোকে আমরা বলি নাসিক্য ধ্বনি। ঠিক আছে? নাসিক, কোথাও কোথাও বলা হচ্ছে অনুনাসিক। এই নাসিক্য ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে এই যে নাসিকা গহ্বর, অর্থাৎ মুখ দিয়ে বাতাস বের হওয়ার সাথে সাথে যদি কখনো নাক দিয়েও বাতাস বের হয়, তখন সেই ধ্বনিগুলোকে আমরা বলছি নাসিক্য। এরপরে মূল যে জায়গাগুলো আছে, আমরা জানি আমাদের আহ, ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিভ, যেটা খুব সক্রিয়। সক্রিয় মানে যে জিভ কিন্তু নাড়াচাড়া করে, সক্রিয় অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার যেমন সেটা জায়গায় খুব একটা নড়াচড়া করার তার সুযোগ নেই, সে ফিক্সড। জিভ কিন্তু মুভ করতে পারে। তো এরকম সক্রিয় আছে কিছু, নিষ্ক্রিয় আছে কিছু, আবার কিছু আছে কিছুটা সক্রিয় কিছুটা নিষ্ক্রিয়। তো যাক, এখানে আহ আমরা বলেছিলাম যে আমাদের বাকযন্ত্রের একদম শেষ অংশ পর্যায়ে আছে হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট। এখন এই ঠোঁট আবার বাকযন্ত্র, এটা আবার মানে মনে রাখার জন্য আমরা একটা উদাহরণ ব্যবহার করেছিলাম। আর সেই উদাহরণটি হচ্ছে যে প বর্গীয়। অর্থাৎ আমাদের আহ বর্গগুলোর নাম মোটামুটি আমাদের সবার মাথায় আছে। এখানে আমরা বলেছিলাম যে প বর্গীয় ধ্বনিগুলো উচ্চারণ করার সময় প, ফ, ব, ভ, প, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের দুটো ঠোঁট কি হয়, একত্র হয় বা মিলিত হয়। যদি এই দুটো ঠোঁট মিলিত না হয়, তুমি খেয়াল করে দেখো যে প, ফ, ব, ভ, ম, এই ধ্বনিগুলো উচ্চারণ করা তোমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। তার মানে কি, যে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারছি যে, এবং এই বর্গটির নামই হচ্ছে ওষ্ঠধ্বনি। নামই হচ্ছে ওষ্ঠধ্বনি। কারণ হচ্ছে যে দুটো ঠোঁট এক না হলে এই ধ্বনিগুলো উচ্চারণ করা যাচ্ছে না। সুতরাং আমরা কিন্তু যদি বলে কখনো যে ওষ্ঠধ্বনি কি, আমি তো জেনে নিলাম যে প বর্গীয় ধ্বনিগুলো হচ্ছে আসলে ওষ্ঠধ্বনি, কারণ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময়
তোমার দুটো ঠোঁট একত্র হয়। আবার এরকম ভাবে তোমার মনে করো যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ নিয়ে আমরা যখন আবার কথা বলবো, তখন আমরা দেখবো দন্ত ধ্বনি। দন্ত ধ্বনি কোনটাকে বলা হয়? তুমি যেমন দেখবা যে ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ, এই ধ্বনিগুলো তুমি উচ্চারণ করো। তো ত বর্গীয় ধ্বনি যখন তুমি উচ্চারণ করো, তুমি দেখো যে তোমার জিভের আগাটা গিয়ে কোথায় টাচ করছে। সেখানে তোমার জিভের আগাটা তোমার দাঁতের সাথে গিয়ে দেখো একটু একটা স্পর্শ লাগছে। ত, উপরের দাঁতে খেয়াল করে দেখো, উপরের পাটের পিছনে গিয়ে তোমার জিভটা টাচ হচ্ছে। তার মানে কি, যেটা যে দাঁতে লাগছে এজন্য এটার নাম দন্ত। তার মানে কি, মানে প্রত্যেকটি যে ভাগগুলো করা হয়েছে এগুলোর সাথে কিন্তু একদম মানে সবকিছুরই একদম বাস্তবসম্মত একটি সম্পর্ক রয়েছে। আমরা হয়তো যারা বুঝে পড়েছি তারা এটা সহজে বুঝতে পেরেছি, আর যারা হয়তো বুঝে পড়েনি তাদের জন্য হয়তো একটু সমস্যা হতে পারে যে আসলে এটা কিভাবে হলো, এই নামগুলো কঠিন। আর যদি কেউ আসলে এইভাবে এটাকে মুখস্থ রাখার চেষ্টা করে, এটা তার জন্য খুব কঠিন হয়ে যায়। এই জন্য আমি বলবো যে এই বাকযন্ত্রের আসলে কোন অংশের কি কাজ, এগুলো আমরা একটু বুঝে বুঝে আমরা পড়ার চেষ্টা করবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা আসলে মূলত বাকযন্ত্রের পরিচয় দেওয়ার জন্য মূলত আজকে আমরা কাজ করছিলাম। আমরা কিছু উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে বাকযন্ত্রের সাথে স্বরধ্বনির বা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের একটি গভীর সম্পর্ক রয়েছে। এবং এই সম্পর্ক যদি আমরা বুঝতে পারি, তাহলে পরীক্ষায় এই সম্পর্কে উত্তর করা আমাদের জন্য সহজ হবে। আর যদি আমরা এই জায়গাটা মুখস্থ রাখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য আসলে আমরা বলবো যে এক ধরনের বিপদ অপেক্ষা করছে। কারণ এত কিছু মুখস্থ রাখা তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে, যে কোনটি কোন বর্গ, কোনটি ঘোষধ্বনি, কোনটি অঘোষধ্বনি, কোনটি অল্প প্রাণ, কোনটি মহাপ্রাণ, কোনটি সরি কোনটি তোমার নাসিক্য ধ্বনি। অথবা অনেক সময় আসে যে উম, নিচের এই এই ধ্বনিটির বৈশিষ্ট্য কি কি আছে। আমরা জানি একটি ধ্বনির অনেকগুলো বৈশিষ্ট্য। আমরা আজকে এখানে আমরা স্বরধ্বনির যে উচ্চারণ আছে, এবং সেই স্বরবর্ণের যে উচ্চারণগুলো, স্বরধ্বনির যে উচ্চারণগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলে আমরা দেখিয়ে দেবো যে একটি ধ্বনির উচ্চারণের কতগুলো অংশ থাকে, কতগুলো পার্ট থাকে। আজকে মূলত আমরা বিস্তৃতভাবে আলোচনা করব স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনির উচ্চারণের যে বৈশিষ্ট্য, অর্থাৎ একটা ধ্বনির উচ্চারণগত দিক থেকে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। আর বাকযন্ত্র আমরা যেটুকু বললাম, এরপর থেকে তোমরা নিজেরা একটু খেয়াল করবে যে আসলে আমাদের এই কথা বলার সময় আমাদের যে আহ, যে আমাদের যে যন্ত্রটিকে আমরা বহন করছি, এটিকে আমরা কিভাবে ব্যবহার করছি, সেই ব্যবহার বিষয়টি নিয়ে যেন আমরা নিজেরাই একটু চেষ্টা করি বোঝার। তাহলে আমার মনে হয় এই বিষয়গুলো তোমাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। আমরা নেক্সট পেজে একটু যাই। এটা আমরা মানে মোটামুটি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে স্বরবর্ণের যে শ্রেণী বিভাগ, অর্থাৎ হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। আমার মনে হয় এটা তোমাদের মনে আছে। তারপরে যদি তোমাদের একটু জাস্ট একটা উদাহরণ দিয়ে শুধু তোমাদের বলে দিই যে আমরা প্রথম দিন কিন্তু স্বরধ্বনির উচ্চারণ গুলো ধরে ধরে বলেছিলাম যে কেন আমরা স্বরে অ বলি, কেন আ বলি, আবার কেন হ্রস্ব ই, দীর্ঘ ই। আসলে এই সেই তোমার হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। অর্থাৎ আমরা যেমন এই ইটাকে আমরা বলি হ্রস্ব ই, আর আছে আমাদের দীর্ঘ ই। আসলে এটা হচ্ছে যখন হ্রস্ব ই দিয়ে কোনো শব্দ তৈরি হয় বা দীর্ঘ ই দিয়ে কোনো শব্দ তৈরি হয়, তখন কিন্তু আমরা ওই শব্দের সাথে আমরা কখনোই বলি না যে হ্রস্ব ইচ্ছা, দীর্ঘ ঈগল, এরকম কিন্তু আমরা বলি না। তাহলে কেন আমাদেরকে ছোটবেলায় শেখানো হয় যে এটা হ্রস্ব ই, দীর্ঘ ই? অনেকে অবশ্য এটা না জেনে না বুঝে রস্যি, দীর্ঘি, বিভিন্ন বিভিন্ন ধরনের উচ্চারণ আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন জায়গায়। যাক, আমরা এখানে শুধু বলার ইচ্ছা যে তোমরা এরপর থেকে যেন এই ভুলটা না করো, যে আসলে এই হ্রস্ব ই উচ্চারণটা হলে একসাথে হবে হ্রস্ব ই, আটা হচ্ছে দীর্ঘ, আটা হচ্ছে হ্রস্ব উ, আটা হচ্ছে দীর্ঘ উ। এটা কিছুই না, একই ধ্বনি উচ্চারণ করতে গিয়ে এই অল্প প্রাণ মহাপ্রাণের যে আমাদের একটি ধারণা আছে,
ব্যঞ্জন ধ্বনিতে, যে বাতাসের চাপ অল্প প্রাণে একটু কম হয় আর মহাপ্রাণে একটু বেশি হয়। ঠিক একই বিষয় এখানে আমরা বলতে পারি যে হ্রস্ব মানে হচ্ছে শর্ট, ই, আর লং হচ্ছে তোমার দীর্ঘ, এটা হচ্ছে ই। অর্থাৎ আমি যেখানে দীর্ঘ ই বা দীর্ঘ ইকার ব্যবহার করব, সেখানে উচ্চারণের সময় আমাকে একটু বাতাসের চাপটা একটু বেশি দিতে হবে। আর যখন আমি হ্রস্ব ই বা হ্রস্ব উ ব্যবহার করব, সেখানে আমি স্বল্প মানে অল্প সময় আমি সেখানে ই বা উ আমি বলবো। একটা হচ্ছে ই, ই, উ, উ। তার মানে আমরা ওই দুটো বলি এই জন্য যে এটা উচ্চারণ করার সময় শর্ট উচ্চারণ করতে হবে, আর এটা উচ্চারণ করার সময় লং বা দীর্ঘ উচ্চারণ করতে হবে। এই হলো মূলত আসলে তোমার হ্রস্ব ই, হ্রস্ব উ এবং দীর্ঘ এর ধারণা। আমার ধারণা যে এটা তোমাদের আহ, যারা আসলে আবৃত্তি করে বা যারা খুব সুন্দরভাবে কথা বলতে চায়, আহ, তারা আসলে এগুলো ফলো করতেই হবে। কারণ হলো যে তোমার এই উচ্চারণগুলো দ্বারা উচ্চারণের মধ্যে অনেক কিছু আসে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম বলা সেদিন, মনে করো যে কুল, আরটা হচ্ছে কুল, এই যে উচ্চারণ, উচ্চারণ এটা কিন্তু শুধু উচ্চারণ না, এটা কিন্তু দুটো হ্রস্ব উকার এবং দীর্ঘ উকারের জন্য অর্থের একটা বড় ধরনের পার্থক্য এখানে তৈরি হয়েছে। পরীক্ষায় এসেছিল, মনে করো কোনো একটি বিশেষ পরীক্ষায়, যে নিচের কোন শব্দটি তোমার বহুবচন বাচক শব্দ নয়, নিচের কোনটি, অথবা নিচের কোনটি বহুবচন বাচক শব্দ। এখন তোমাদের মনে আছে কিনা যে প্রাণীর সাথে প্রাণী কুল শব্দটি ব্যবহৃত হয়, এবং সেই কুল কিন্তু হ্রস্ব উকার। আর এই কুল বলতে আমরা সাধারণত নদীর কুল বা সমুদ্র কুল, এটা আমরা ব্যবহার করি। তারপরে এই শুধু হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার, তুমি যখন উচ্চারণ করবে যে কুলে একা বসে আছি নাহি ভরসা, এখন তুমি যদি উচ্চারণ করো যে কুলে একা বসে আছি নাহি ভরসা, আসলে তো কুলে উচ্চারণটা তাহলে তো হলো না। তোমাকে বলতে হচ্ছে যে কুলে, কুলে একা বসে আছি নাহি ভরসা। তার মানে কি তখন যিনি শুনছেন তিনি বুঝতে পারবেন যে তুমি আসলে এই কুল বলতে কোন কুলে তুমি বোঝানোর চেষ্টা করেছো। এর কুল মানে তো বংশ আছে, কুল মানে বংশ আছে, কুল মানে তোমার হচ্ছে একটা ফলের নাম আছে। তো তুমি আসলে কোন কুল বোঝাতে চাচ্ছ, এটা তোমাকে উচ্চারণ দিয়ে তোমাকে এটা বোঝাতে হবে। শুধু উচ্চারণ না, আমার মনে হয় এটা পরীক্ষার সময় এটা এই রসৌকার দীর্ঘকারের যে পার্থক্য, এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। তো মোটামুটি এই ছিল তোমার হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর নিয়ে কথা। নেক্সট পেজে আমি চলে যাই। এখানে হ্রস্বস্বর নিয়ে কথা হচ্ছে যে মানে আমরা এটা বলে ফেলেছি যে কোন চারটি হ্রস্বস্বর, কোন চারটি আমরা হ্রস্ব উ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি এবং অ, এই চারটাকে বলা হয়েছে আমার হ্রস্ব স্বর। এখানে অবশ্য আমরা একটা কথা বলেছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম এটা, দ্বিতীয় ক্লাসের পরে আমরা রিপিট করেছিলাম। এই দুটো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, হ্রস্ব ই, হ্রস্ব উ। রি নিয়ে আমরা প্রথমেই কথা বলেছিলাম যে আসলে আমরা এটা একটু পরে আমাদের প্রয়োজন হবে, যেন আগে আমরা ব্যাখ্যাটা আবার রিপিট করে নিচ্ছি। রি প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়, রি হচ্ছে প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়। কারণটা কি? কারণ হচ্ছে রি স্বরধ্বনির যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় আমরা বলি যে যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখের ভেতরে বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না। অর্থাৎ আমরা যেমন অ বলি, অ, আ, ই, ই, উ, উ, তুমি দেখো কোথাও মধ্যে বাতাসের ঘর্ষণ লাগে। কিন্তু তুমি রি উচ্চারণ করে দেখো, রি, রি দেখো বাতাসের একটা ঘর্ষণ লাগছে। রি হচ্ছে আসলে স্বরধ্বনির যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী রি আসলে স্বরধ্বনির মধ্যে পড়ে না। তাহলে কেন এই রিটাকে এখানে রাখা হয়েছে? আমরা বলেছিলাম যে আহ, আমরা
প্রচুর তৎসম শব্দ আমরা ব্যবহার করি। আমরা প্রচুর তৎসম শব্দ আমরা ব্যবহার করি। তো সেই তৎসম শব্দের উম, মানেটাও আমরা জানি। অর্থাৎ সংস্কৃত থেকে যে সকল শব্দ আমাদের ভাষায় সরাসরি চলে এসেছে এবং আমরা এটাকে সরাসরি ব্যবহার করছি কোন রকম পরিবর্তন ছাড়া। সংস্কৃত থেকে এই বিষয়টি আমরা বিস্তৃতভাবে আলোচনা করব আহ, সাধুরীতি এবং চলিতরীতি যখন আমরা আলোচনা করব। অর্থাৎ প্রেক্ষাপটটা একটু বলে দিই, এটা আমাদের রিপিট করলে তখন তোমাদের আবার সুবিধা হবে। সেটা হচ্ছে যে এই যে আমরা বলি যে সাধুরীতির যে শব্দগুলো বা তৎসম শব্দগুলো, এটা আসলে মানে এত কিভাবে কখন এটা কোন প্রেক্ষিতে হঠাৎ করে আমাদের ভাষায় এটা এসে বসলো, কি প্রয়োজন ছিল? এটা কি কেউ জোর করে ঢুকিয়ে দিয়েছে নাকি আসলে পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছিল? বিষয়টা এসব তোমরা নিজেরা বিশ্লেষণ করে দেবে। এটা হচ্ছে যখন আহ 1801 খ্রিস্টাব্দে যখন ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন, 1801 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 1800 খ্রিস্টাব্দে সেখানে বাংলা বিভাগ খোলা হয়েছিল 1 বছর পর, 1801 খ্রিস্টাব্দে। বাংলা বিভাগ খোলার উদ্দেশ্য ছিল যে আসলে মানে ইংরেজি যখন প্রথম এখানে আসে তখন তারা চিন্তা করেছিল যে বাঙালিকে তারা ইংরেজি শিখিয়ে দেবে। কিন্তু কিছুদিন পরে তারা দেখলে যে আসলে এরা তো বাংলায় ঠিক মতো এদের ঠিক মতো এরা জানে না, তাহলে এদেরকে কি করে আমরা ইংরেজি শেখাবো? তখন তারা চিন্তা করলো যে যেহেতু মানে এদেরকে ইংরেজি শেখানো যাচ্ছে না, তাহলে আমরাই বাংলা শিখি। তখন কিন্তু মূলত তারাই কিন্তু তখন বাংলা বিভাগ খুললো এবং বাংলা বিভাগের যদিও বাংলা বিভাগের প্রধান কিন্তু বাঙালি কাউকে করা হয়নি। তোমরা জানো যে বাংলা বিভাগের প্রধান করা হয়েছিল উইলিয়াম কেরি এবং উইলিয়াম কেরি ওই 1800 সাল থেকে তিনি আগে থেকে কিছুটা বাংলা জানতেন। কারণ তিনি ছিলেন মূলত একজন পাদ্রী। তার কাজ ছিল মূলত খ্রিস্ট ধর্ম প্রচারে বিভিন্ন কাজে আসলে তার সহায়তা করা। তো সেই সূত্রে তিনি কিছু বাংলা আগে থেকেই জানতেন। তারপরে তাকে বলা হলো যে ঠিক আছে, তুমি তাহলে বাংলা বিভাগের প্রধান হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও এবং নিজে একটু মোটামুটি বাংলা শিখে নাও। তখন আমরা জানি যে যে কেরি সাহেবের মুন্সি, কেরি সাহেবের মুন্সি নামে একটা এই শব্দটি আমাদের কাছে পরিচিত। রাম রাম বসু ওস্তাদ কেরি সাহেবের, ঠিক আছে। উনি এরকম রাম রাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এরকম আরো কয়েকজন পণ্ডিত তিনি খুঁজে বের করলেন আসলে যাদের যারা সংস্কৃত জানতেন, বাংলা যাদের মাতৃভাষা ছিল এবং ইংরেজিও মোটামুটি তারা বুঝতে পারতেন, এরকম কিছু পণ্ডিত তিনি খুঁজে বের করলেন। তো খুঁজে বের করে তিনি আসলে তাদেরকে তিনি প্রথম নিয়োগ দিলেন যে আমাকে আগে বাংলা একটু তোমরা শেখাও। তারপরে যখন বাংলা বিভাগ খোলা হলো তখন কিন্তু তিনি হলেন প্রধান এবং এই রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালয় আরো অনেকে যারা তারা হচ্ছেন তার মানে তার আন্ডারে তারা আসলে এই বাংলা গদ্যের, খেয়াল করে দেখো, বাংলা গদ্যের চর্চার বিষয়ে তখন তারা সহযোগিতা উইলিয়াম ক্যারিকে করেন। এর আগে অর্থাৎ আমরা জানি যে 1800 মানে সালের আগে কিন্তু এই বাংলা গদ্যের ব্যবহার মানে লিখিত আকারে তেমন একটা ছিল না। লিখিত আকারে বাংলা গদ্যের ব্যবহার তখন ছিল না। তো তখন কিন্তু আমরা জানি যে প্রাচীন যুগ মধ্যযুগের যত সাহিত্য, প্রাচীন যুগ এবং মধ্যযুগের যত সাহিত্য সবগুলো কিন্তু এটা কিন্তু পদ্যে লেখা, মানে কবিতার ছন্দে ছন্দে লেখা। যে অনুবাদগুলো আছে সেগুলো ছন্দে ছন্দে অনুবাদ করা হয়েছে। তাহলে এই গদ্য চর্চাটা শুরু হয় মূলত এই ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হওয়ার পর। এর আগে কিছুটা হয়তো গদ্য পাওয়া যায়, আমরা জানি যে কিছু দলিল দস্তাবেজ বা কিছু চুক্তিতে আমরা শুনি যে আসলে এগুলো পাওয়া যায়। কিন্তু সাহিত্যে বা আসলে গদ্যে ব্যবহারটা শুরু হয় মূলত এই ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হওয়ার পরে। কারণ তারা বাংলা বিভাগ খুলেই বললেন যে আমাদের কিছু কথোপকথন তোমরা লিখে দাও। আমরা যে বাঙালিদের সাথে কথা বলবো, আমরা কিভাবে কথা বলবো? আমরা একটা দোকানে গিয়ে যখন কোনো পণ্য আমরা চাইবো, আমরা কি কি শব্দ সেখানে ব্যবহার করবো? আমাদের কিছু মডেল দাও। আমরা দেখি না এখন হঠাৎ করে যদি কেউ মালয়েশিয়া চলে যায় বা অন্য কোনো দেশে চলে যায়, তখন তারা অল্প দিনের জন্য কিছুটা বা ইংরেজি শেখে বা মালয় ভাষা শেখে, মানে কাজ চালানোর জন্য। এবং সেখানে কিছু মডেল দেওয়া আছে যে আমি এয়ারপোর্টে নেমে কি বলবো, ট্যাক্সি ড্রাইভারকে আমি কি বলবো,
বা আমি বাসায় গিয়ে বা কারো অপরিচিত লোকের সাথে আমি কিভাবে প্রথমে কথা বলবো, এই বিষয়গুলো সেই ভাষার একটা মডেল তারা শিখে নেয়। তো ইংরেজরাও চাইলো যে আমরা আসলে কিছুটা আমরা মানে তোমাদের বাংলাটা আমরা শিখতে চাই, রপ্ত করতে চাই। তখন এই যে আসলে ইংরেজি পণ্ডিতরা তারা তো বিপদে পড়ে গেল যে কি করে এখন বাংলা পাবো কোথায়। বাংলা তো আসলে আমাদের যে শব্দ বা আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো তো আসলে কথ্য ভাষার যে শব্দগুলো সেগুলো তো আসলে স্মার্ট না অতটা। তো মানে এগুলো তো ব্যবহার করার উপযোগী না। তখন যেহেতু এরা আসলে সংস্কৃত পণ্ডিত ছিল, তখন তারা কি করে, তারা তাদের অর্থাৎ ওই তৎসম সংস্কৃত থেকে সরাসরি কিছু শব্দ তারা তখন নিয়ে এসে বাংলায় তারা বসিয়ে দেয়। কারণ তাদের উপায় নেই, কারণ তাদের হাতে তো আসলে পর্যাপ্ত শব্দ নেই, তারা কি করবে। তখন তারা আসলে ওই তাদের ভান্ডারে যে সংস্কৃত শব্দগুলো ছিল সেগুলো ধরে ধরে এনে তারা বাংলায় বসিয়ে দিত। এবং তুমি খেয়াল করে দেখবে যে এখনো যদি কোনো সিনেমায় আহ ইংরেজদের কোনো ডায়লগ থাকে, সেখানে দেখবে যে তারা কিন্তু ওই সাধুরীতিতে কথা বলে এবং তারা কিন্তু প্রচুর সংস্কৃত শব্দ ব্যবহার করে। কারণ ওই সময় আসলে ওই শব্দগুলোই এই মানে যে পণ্ডিতরা তারা তাদেরকে দিয়েছিল, যেটাকে আমরা বর্তমানে বলি যে সাধুরীতি, যে আসলে বাংলা। তো সেই সাধুরীতির এই বাংলাগুলো কিন্তু তখন সেই পর্যায়ে তৈরি হয়েছে। আমরা শুধু আজকে একটু জায়গা ব্যাখ্যা করলাম, কেন করলাম সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে এই যে ঢিকার গুলো কিভাবে বাংলায় ঢুকে। ওই যে তোমার সেই ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতরা তখন সংস্কৃত শব্দ থেকে সরাসরি, মানে তাদের কাছে তো আর সম্পদ নেই, তারা কি করবে, তারা বললো আমাদের দ্রুত যা পারো আমাদের দাও। তখন তারা আসলে এই যে হুবহু তারা যে অনেকগুলো শব্দ তারা যে নিয়ে আসে, আবার বিভিন্ন পর্যায়ে তৎসম শব্দ এসেছে, কিন্তু এটা একটা প্রথম দিকের যে পর্যায়ে আসলে। তাহলে তখন এই তৎসম শব্দগুলো সরাসরি বাংলায় এসে ঢুকবে। তো তৎসম শব্দের যে বর্ণমালা, সেই বর্ণমালার মধ্যে এই রিকারটা আছে। সংক্ষেপে বললাম আমরা যে রি হচ্ছে, আমরা খেয়াল করে দেখবো যে আহ তৎসম শব্দ ছাড়া অন্য কোথাও রি বা রিকারের কোনো ব্যবহার নেই। একটু খেয়াল করে রাখবে, এটা কিন্তু নব্যবিধান সত্যবিধান পড়ার সময় আমাদের খুব কাজে লাগে। ওখানে বারে বারে দেখবে যে শুধু বারে বারে রি শব্দটি আসছে, রিকার আসছে। একটা এক্সাম্পল দিয়ে জাস্ট আমি এই জায়গাটা ক্লোজ করে দেবো। সেটা হচ্ছে যে একটা শব্দ হচ্ছে মনে করো ব্রিটেন, একটা শব্দ হচ্ছে ব্রিটেন, বানানটা একটু খেয়াল করে দেখো যে আসলে এটা কোনটা শুদ্ধ। ব্রিটেনের দিকে খেয়াল করো, মানে রিকার্ড না আসলে এখানে আমরা জানি যে আহ রিকার্ড দিয়ে যদি আমি আসলে ব্রিটেন আমি দেখি, তাহলে এটা তো আসলে শুদ্ধ হয় না। কেন হয় না, সংক্ষেপে আমরা আজকে বলে যাচ্ছি এটাই, যে আমরা বলেছিলাম যে তৎসম শব্দ ছাড়া অন্য কোথাও রি বা রিকারের ব্যবহার নেই। এখন আমরা তো এটা তো বুঝতে পারছি যে আসলে যে ব্রিটেন হচ্ছে একটি বিদেশি শব্দ, ব্রিটেন যেহেতু একটি বিদেশি শব্দ, সুতরাং এখানে তো আর তোমার রিকার বা রি এর ব্যবহারের কোনো সুযোগ কিন্তু এখানে নেই। তাহলে আমরা জানি যে ব্রিটেন বানান আসলে শুদ্ধ হওয়া উচিত এটা, এটা আসলে শুদ্ধের মধ্যে পড়বে না। কারণ আমরা আগে থেকে জানি যে রি বা রিকারের ব্যবহার শুধু তৎসম শব্দেই আছে। ঠিক আছে, তো রিকার নিয়ে মোটামুটি কিন্তু আমরা অনেক কিছু ক্লিয়ার করে দিলাম। আমার ধারণা যে রিকার নিয়ে আর পরে প্রশ্ন থাকার কথা আমাদের নয়। নেক্সট আমরা চলে যাই। এরপরে যেটা আছে এটাও মোটামুটি আমাদের বেশিরভাগই আমাদের আলোচনা করা। তারপরে একটু তোমরা দেখে নাও, দেখা যাচ্ছে কিনা। এখানে ওই যে দীর্ঘই, দীর্ঘই নিয়ে আমরা কথা বলেছি, দীর্ঘ উ নিয়ে আমরা কথা বলেছি। তাহলে এগুলো নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই। তবে সাতটি হচ্ছে দীর্ঘ স্বর এখানে বলা আছে। এর মধ্যে আহ দুটি যৌগিক স্বর নিয়ে আমরা আসলে কথা বলেছিলাম, ওই এবং ও। এই দুটি এমনি যৌগিক স্বর।
এটা প্রথম ক্লাসে আমরা করেছিলাম। যৌগিক স্বর মানে হচ্ছে এখানে একাধিক স্বর আছে। সেখানে একাধিক স্বর আছে, আমরা বলেছিলাম যে অ এবং ই আছে তোমার, অ এবং যৌগিক স্বর প্রথম ক্লাসে করেছিলাম আমরা। এখানে আরেকটি বিষয় আছে, আমরা কোথাও কোথাও কিন্তু এভাবে লেখা আছে ওই, ও। একদম প্রথম যেদিন আমি আসলে তোমাদের স্বরধ্বনি পড়িয়েছিলাম সেদিন বলেছিলাম যে কেন আমরা আসলে পুরোনো যে বই আমাদের, আমাদের যে মুনীর চৌধুরী সম্পাদিত যে বই, সেখানে কিন্তু এই যৌগিক স্বরধ্বনির যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটা এইভাবে করা আছে, অ দিয়ে অ দিয়ে। আর পরে এখন যে নতুন যে বইগুলো বাজারে আছে এখন, তা সেখানে কিন্তু আবার ও দিয়ে করা আছে। আমরা এখানে একটি ব্যাখ্যা তোমাদেরকে দিয়েছিলাম যে কোনটা করলে আমাদের জন্য সুবিধা। আসলে আমরা বলেছিলাম যে আহ, অধ্বনির দুটো উচ্চারণ আছে। অধ্বনির উচ্চারণ একটা হচ্ছে অ এর মতো, আরটা আছে ও এর মতো। অ এর উচ্চারণ অ হতে পারে, আবার অ এর উচ্চারণ ও হতে পারে। অ এর উচ্চারণটা অ হতে পারে, আবার ও হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি আসলে এখানে অ দিয়ে লিখি, তাহলে কিন্তু আমার যেখানে যেটা প্রয়োজন, যদি অ এর মতো উচ্চারণ হয় তাহলে আমি সেখানে অ বলতে পারছি, আবার যদি ও এর মতো উচ্চারণ হয় সেখানে আমি ও বলতে পারছি। কিন্তু যদি আসলে ও দেয়া হয়, তাহলে কিন্তু অতে ব্যাক করা একটু কঠিন। তার অর উচ্চারণ ওর কখনোই কোথাও বলা নাই যে ওর উচ্চারণ ও হতে পারে, আবার ওর উচ্চারণ আহ অ হতে পারে। তো যেহেতু আমাদের অ এর উচ্চারণের ক্ষেত্রে এই বিষয়টি দেয়া আছে, এবং এটা নিয়ে আমরা বিস্তৃত কথা বলেছি এর আগে, যে ওই যে অর্থাৎ সংবৃত উচ্চারণ এবং বিবৃত উচ্চারণ, এটা নিয়ে আমরা আগে কথা বলেছি, আজকেও আবার কথা বলবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই ক্ষেত্রে আমরা আহ এই বিষয়টি, তারপর প্রশ্নকর্তার যে উদ্দেশ্য, অর্থাৎ প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে আসলে উনি কোন উত্তরটি চেয়েছেন বা কোন উত্তরটি তুমি করবে। প্রশ্নকর্তা প্রশ্নের ধরন দেখলে তোমরা অনেক কিছু বুঝে ফেলবে। আমরা শুধু বললাম যে যেহেতু দুটো দুই জায়গায় দুই রকম পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা বিভ্রান্ত যাতে তোমরা না হও, বা যুক্তিটা তোমাদেরকে আমরা বলে দিচ্ছি যে কি কারণে এখানে এটা করা হচ্ছে, কি কারণে আসলে এটা সরাসরি উচ্চারণ যদি কেউ করে ও, আমরা উচ্চারণ করছি ও, তা ওর মতো করছি যেন হয়তো এটা কেউ কেউ সরাসরি এটা দিয়ে দিচ্ছে। কিন্তু এটা লিখলেও এটার উচ্চারণ কিন্তু ও করা সম্ভব, কারণ অর উচ্চারণ অ হতে পারে, অর উচ্চারণ ও হতে। তা মোটামুটি এখানে যেগুলো ছিল দীর্ঘ স্বর, মোটামুটি এখানে ছিল দীর্ঘ স্বর যেগুলো আছে, এগুলো নিয়ে আমাদের আর খুব বিস্তৃত কথা বলার প্রয়োজন নেই, আমরা আগে কথা বলেছি। নেক্সট, এটা নিয়ে আমরা আসলে একটু বিস্তৃত আকারে বলতে হচ্ছে না, যেটা হলো কি মৌলিক স্বর। আসলে আমাদের আহ, স্বর আমরা কটা আমরা পেয়েছি, আমরা স্বরধ্বনি আমরা পাই কটা, 11টা। তাহলে 11টা যে স্বরধ্বনি আমাদের, এর মধ্যে মৌলিক বলা হয়েছে 7টাকে। 1, 2, 3, 4, 5, 6। এটা আবার একটু ঝামেলা আছে। আমাদের বর্ণমালায় কিন্তু ইয়ে নেই, মানে সরি, আমাদের বর্ণমালায় কি নেই, আমরা লাস্টে মানে শেষে যেটাকে চিহ্নিত করলাম, কিন্তু আমাদের বর্ণমালাতে নেই। যদি কেউ খুব মানে এরকম টেকনিক করে প্রশ্ন করে থাকে যে বাংলা যে বর্ণমালা, সেখানে কয়টি মৌলিক স্বরধ্বনি রয়েছে বাংলা বর্ণমালায়, তো সেক্ষেত্রে কিন্তু তুমি একটু ঝামেলা আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই 7টি বলা কঠিন। প্লেন প্রশ্ন যদি হয় মৌলিক স্বরধ্বনি কয়টি, আমরা বলবো যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এখানে কিন্তু 7টি দেওয়া আছে। অর্থাৎ যদি একদম সাধারণ প্রশ্ন করা হয় যে মৌলিক স্বরধ্বনি কয়টি, তাহলে আমরা দেবো মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কিন্তু একটু প্রশ্নবোধক দিয়ে রেখেছি এখানে যে এই এটা কিন্তু বাংলা বর্ণমালায় নেই, এটা মাথায় রেখে। আচ্ছা তাহলে আমরা এখানে কটা, 6টা পেলাম। আমরা এখানে পেলাম 6টি।
তাহলে কোন 8 5টি এখানে মানে আমাদের তো মোট 11টি আছে, তার মধ্যে 6টি মৌলিক স্বরধ্বনির মধ্যে এখানে আছে, তাহলে আর 5টি কোথায় গেল? একটু হিসাব করে নিই আমরা। আচ্ছা, হ্রস্বই এবং দীর্ঘই একই স্বর। হ্রস্বই দীর্ঘই একই স্বর, শুধু বাতাসের চাপ কম এবং বেশি। একই কথা হ্রস্ব এবং দীর্ঘর ক্ষেত্রে একই কথা। আর দুটো গেল হলো আমাদের যৌগিক স্বরধ্বনি, ওই এবং ও। তাহলে এখানে ছিল 6টা, আর এই 4টা চলে গেল। একই স্বরধ্বনি বা একই ধ্বনি, আর এই দুটো ছিল যৌগিক। আরেকটাকে আমরা আরেকটা কোনটা বাদ গেল মনে করে দেখো, যে আমরা বলেছিলাম যে রি হচ্ছে প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়। রি হচ্ছে প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়। তাহলে আমরা কিন্তু 11টা হিসেব দিয়ে দিলাম। মৌলিক স্বরধ্বনির মধ্যে 6টি আছে, দুটো স্বর আছে হ্রস্ব দীর্ঘ, মানে একই যেহেতু স্বর এই জন্য ওইটাকে আর মৌলিক স্বরের মধ্যে ধরা হচ্ছে না। মানে স্বরের মধ্যে মানে যদি একই স্বর, তাহলে একই স্বর তো দুইবারে ধরার প্রয়োজন নেই, শুধু একটা চাপ বেশি, বাতাসের চাপ কম, বাতাসের চাপ বেশি। আর দুটো যৌগিক স্বরধ্বনি, আর রিকারটা আসলে প্রকৃতপক্ষে স্বরধ্বনি নয়। এটা ব্যাখ্যা করার আমাদের দরকার নেই। এটাই গেল মোটামুটি আমাদের যে মৌলিক স্বরের একটা হিসেব। মৌলিক স্বরের একটা বিস্তৃত বর্ণনা একটু পরে আসছি আমরা, সেখানে আমরা যাবো। এই এখানে চলে এসেছি। এই চারটি আমরা খুব মানে প্রচুর দেখেছি বইতে। আমরা আমাদের বইতে চারটি আমরা অনেকবার দেখেছি, অনেকে শুধু শুধু তাকিয়ে থেকেছি, কেউ হয়তো পড়েছি, কেউ হয়তো বোঝার চেষ্টা করেছি, কেউ হয়তো মুখস্থ করেছি। যারা মুখস্থ করেছে তাদের তো আসলে খুব কষ্ট হয়েছে, আর যারা আসলে মোটামুটি বোঝার চেষ্টা করেছে আমার ধারণা তাদের খুব একটা পরিশ্রম হয়নি। আমরা আসলে একটু বোঝারই চেষ্টা করছি। এখানে আসলে এটা হচ্ছে আহ মৌলিক স্বরধ্বনি উচ্চারণের ছক আসলে। হ্যাঁ, মৌলিক স্বরধ্বনি উচ্চারণ, মৌলিক স্বরের। তো মৌলিক স্বর বললাম এই কারণে যে আসলে এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু মৌলিক স্বরগুলোই আছে। যদি দেখা না যায় আমি উচ্চারণ করেছি, তোমরা খেয়াল করে দেখো, তোমার বই দেখে দেখবে উচ্চারণের যে সিরিয়াল আমি যেভাবে করছি ওইভাবে। ই, এ, এ, আ, অ, ও, উ। অর্থাৎ এইভাবে যেতে হবে। এটা একটা অনেকটা একটা বৃত্তের মতো। তুমি যখন দ্রুত উচ্চারণ করবে তখন এমন হবে যে ইয়াও, ইয়াও, মানে একটা গোল বৃত্তের মতো। এবং আমরা উচ্চারণটা যখন বিস্তৃত আকারে তোমাদেরকে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যেটা আসলে একটা বৃত্তের মতো। এটা খুবই সাইন্টিফিক। এখানে আসলে কি যে আমাদের যে মৌলিক স্বরধ্বনি গুলো আছে, আমরা বলেছিলাম যে মৌলিক স্বরধ্বনি 7টি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 7টি কিন্তু এখানে আছে। এই 7টি মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় একটু খেয়াল করবে, যেখানে জিভের অবস্থানটা, জিভের এখানে দুই ধরনের মুভমেন্ট আছে। মানে এই 7টি মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ কখনো সামনে যায়, কখনো পিছনে যায়। এখানে দেখো জিভের অবস্থান, জিভের অবস্থান থেকে সম্মুখ, পশ্চাৎ, পশ্চাৎ মানে পিছনে, সম্মুখ মানে সামনে দিকে যায়। তাহলে জিভ কি হয়, সামনে পিছনেও যায়। আরেকবার কি হয়, জিভটা উপরে নিচেও যায়। এই দেখো জিভের উচ্চতা, উচ্চ, নিম্ন। আমরা এখান থেকে শুরু করি। তখন আমরা দেখলাম যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণের মোটামুটি 3টি ধারণা আমরা পেয়ে গেছি এখানে।
আরেকটি ধরন আছে এখানে ঠোঁটের উন্মুক্তি, এটা আমরা শেষে বলে দেবো। এটা শব্দটা কঠিন হলো, আসলে ওরকম কঠিন কিছু না। আমরা বলেছিলাম যে সিরিয়ালি যখন আমরা উচ্চারণ করছি যে ই এ এ আ, এইভাবে উচ্চারণ আমরা করে যখন করবো আমরা একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে বাকযন্ত্রের ই ধ্বনি উচ্চারণ করার সময় কিন্তু জিভের অবস্থানটা কি থাকে? জিভের অবস্থানটা উপরের দিকে থাকে। জিভের অবস্থানটা উপরের দিকে থাকে। ই, যখন আমরা এ উচ্চারণ করছি জিভটা একটু নিচে নামছে। ই এ এ, এতে জিভটা আরো নিচে নামছে। এবং আ যখন বলছি তখন জিভটা একদম নিচে প্লেন, আর তো যাওয়ার জায়গায় নেই। চারতলা বিল্ডিং এর মতো হয়। সেক্ষেত্রে ই এর অবস্থান হচ্ছে চারতলায়, এ হচ্ছে তিনতলায়, এ হচ্ছে দোতলায়, আ হচ্ছে নিচতলায়। হয়তো খেয়াল করেছো যে প্রত্যেকটি তলাতেই দুটো করে ইউনিট আছে, শুধু নিচতলায় একটা ইউনিট আ। ঠিক আছে, আর প্রত্যেকের তুমি অর্থাৎ জিভটা যখন এখানে উপরে আছে ই, আস্তে আস্তে জিভটা নিচের দিকে নামছে, আস্তে আস্তে নিচের দিকে নামছে। ই এ এ আ, এখান থেকে আবার উপরের দিকে উঠছে। অ ও উ, অ ও উ, মানে জিভের তো আসলে পিছন দিকটা তো আসলে আটকা, তোর তো আসলে জিভ ওইভাবে পিছন থেকে উঠতে পারবে না, যেহেতু আমাদের মানুষের জিভ হচ্ছে সামনের দিকে খোলা। এই জন্য সামনের দিকটার মুভমেন্টটা তুমি সহজে বুঝতে পারবে, পিছনের দিকে আবার চিন্তা করলে তুমি কিন্তু পারবে না। অর্থাৎ খেয়াল করে দেখো জিভের অগ্রভাগটা মানে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। অ ও উ, অ ও উ, অ ও উ, জিভের আগেটা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। তার মানে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। জিভের উপরের নিচে যে মুভমেন্ট, উচ্চতা, মানে একদম হাই উচ্চতা যখন থাকছে তখন সেটাকে উচ্চ বলা হয়েছে, এরপরে উচ্চ মধ্য বলা হয়েছে, তারপরে নিম্ন মধ্য বলা হয়েছে, এবং তারপরে নিম্ন বলা হয়েছে। এই গেল ঠোঁটের এক ধরনের মুভমেন্ট উপরে। আরেকটা মুভমেন্ট এখানে বলা হয়েছে তোমার, শুধু যে উপরে নিচে যাচ্ছে তা না। মানে বলা হয় যে পৃথিবী পৃথিবী যখন সূর্যের কক্ষপথে ঘুরছে তখন সে পৃথিবীর মানে সূর্যের চারিদিকে ঘুরছে, আবার নিজের মানে কক্ষপথ সেখানেও সে ঘুরছে, মানে দুই দুই ভাবে। এখানে তুমি যদি হিসাব করে দেখো, এখানে জীব কিন্তু মানে শুধু সামনে মানে উপর নিচে যে যাচ্ছে তা নয়, সে কিন্তু সামনে পিছনেও যাচ্ছে। এখন এটা একটু খেয়াল করে দেখো তুমি যে আচ্ছা একটু অ ও উ খেয়াল করো, মানে পশ্চাতের ঘরে দেখো তিনটা আছে। পশ্চাতের ঘরে আছে অ ও উ, অ ও উ। দেখো জীবের আগাটা পিছন দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। অ ও উ, অ ও উ, জিভের আগাটা পিছন দিকে মানে ভাঁজ হয়ে দেখো পিছন দিকে যাওয়ার একটা প্রবণতা আছে, এই জন্য এটাকে বলা হয়েছে পশ্চাৎ। আর সম্মুখের মধ্যে যে তিনটে রয়েছে ই এ এবং এ, এই তিনটে উচ্চারণের সময় জিভের মাঝখানটা একটু ভাঁজ হয়ে দেখো সামনের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। ই, এখন কিন্তু আগাটা দেখো উপরে নেই, আগাটা একটু নিচের দিকে ভাঁজ হয়ে যাচ্ছে। ই এ, হ্যাঁ, তবে ই এ এবং এ, এখন জিভের মাঝখানটা সামনের দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। আমরা আগেই বলেছিলাম যে জিভটা যেহেতু পিছনের দিকে ফিক্স করা, সুতরাং ওইটাকে খুব স্পষ্ট ভাবে বোঝা একটু মুশকিল হবে, কিন্তু ফিল করলে বুঝতে পারবে যে হ্যাঁ সামনের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। তাহলে এই জন্য এই সামনে পিছনে যে যাওয়াটাকে সেখানে বলছে এটা হলো সামনের দিকে যাওয়ার প্রবণতা আছে, এই জন্য এই তিনটা নাম হচ্ছে সম্মুখ। আর ধরে আ, আ, জীব সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে, স্বাভাবিক আছে। এটাকে বলছে মধ্য, মানে সে মাঝামাঝি আছে।
সে সামনে যাচ্ছে না, পিছনে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো জীবের কিন্তু দুটো অবস্থান হয়ে গেল। একটা ছিল জীবের উচ্চতা। আমরা বলেছিলাম যে এক একটা ধ্বনির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা একটু পরেই জাস্ট তোমাদেরকে জিজ্ঞেস করবো, বা তোমরা নিজেরা একটু খেয়াল করবে যে একটা ধ্বনি বৈশিষ্ট্যের মধ্যে কি কি বুঝতে যায়। আর একটা যেহেতু আছে এটা শেষ করে নিই, সেটা হলো যে ঠোঁটের উন্মুক্ত। ঠোঁটের উন্মুক্তি মানে হচ্ছে কি, যে ঠোঁটটা কতটুকু ফুলছে। আমরা বলেছিলাম যে ঠোঁট হচ্ছে একটা বাকযন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ ঠোঁট। তাহলে এই যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময়, এটা মানে আহ, সম্প্রতি যে বিশেষ পরীক্ষা হলো, সেখানে একটি প্রশ্ন এসেছিল, বা 47 বোধহয় একটি এসেছিল এটা। তো সেখানে কিন্তু এই তোমার সংগৃহীত এবং বিবৃতির উপর একটা প্রশ্ন ছিল। সংগৃহীত, বিবৃতি। তাহলে ঠোঁটটা আসলে বিবৃতি মানে একটু বেশি খোলে, তা স্বাভাবিক মানে মোটামুটি ভালোই খোলে আর কি। আর সংগৃহীত মানে আসলে কম খোলে, মানে মুখটা বেশি খোলা নাকি কম খোলা। বেশি খুললে সেটাকে বলছে বিবৃত। আর যদি মুখটা একটু মানে ঠোঁট দুটো যদি একটু কম খোলে আর কি, তাহলে সেটাকে বলা হচ্ছে সংগৃহীত। তুমি উচ্চারণ একটু খেয়াল করে দেখো। মনে করো যে আ বলে ঠোঁট কিন্তু আমাদের স্বাভাবিক আছে। এরপরে দেখো অ, এখানে কিন্তু দেখো তুমি অলরেডি ঠোঁট কিন্তু তোমার উম, আস্তে আস্তে কি মানে একটু চেপে যাচ্ছে। অ বললে পরে ঠোঁটটা যতটা মানে তোমার খোলা ছিল, এবং আস্তে আস্তে কিন্তু আটকে যাচ্ছে, মানে একটু জায়গাটা সংকুচিত হচ্ছে। অ, ও, ওটা কি আরো সংকুচিত হয়েছে। উ, ও যখন তুমি বলছো, দেখো তুমি ঠোঁট দুটো একদম কাছাকাছি, ঠোঁটগুলো মানে এই জায়গাটা সংকুচিত হয়ে যায়। তো সংকুচিত মানে হলো তোমার এই যে সংবৃত। ঠোঁটটা আসলে যদি বেশি খুলে বা স্বাভাবিক থাকে, তাহলে সেখানে বলছে বিবৃত। আর কম খুলে বা সংকুচিত হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে সংবৃত। এখন তুমি জাস্ট, আমি একটা এক্সাম্পল এখন তোমাদেরকে যদি বলি যে এ ধ্বনির বৈশিষ্ট্য কোনটি। এ, এ ধ্বনির বৈশিষ্ট্য আমি যদি বলি এখন, তুমি কয়টি বৈশিষ্ট্য বলবে। এক, আমি বলবো যে এ ধরনের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ মধ্য। উচ্চ মধ্য। দুই হচ্ছে, এটা হচ্ছে সম্মুখ। চিত্রের দিকে তাকালে বুঝতে পারবে। তাহলে এ হচ্ছে উচ্চ মধ্য, এ হচ্ছে সম্মুখ, আবার এ হচ্ছে অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত তার মানে কি, যে এখানে এই চার্টের ভিতর, শুধু এই চার্টের মধ্যেই আমরা দেখতে পেলাম যে এ ধ্বনির তিনটি বৈশিষ্ট্য আছে। শুধু এ ধ্বনির না, এখানে যতগুলো ধ্বনি আছে, প্রত্যেকটি ধ্বনিরই কিন্তু এরকম তিনটে করে বৈশিষ্ট্য আছে। এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদেরকে মোটামুটি আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি। আশা করি যে এরপরে আর তোমাদের এটা মুখস্থ করতে তোমাদের হবে না। যৌগিক স্বর নিয়ে আমরা কথা বলেছি, আর বিশেষ কথা বলবো না। এবং একটা জায়গায় একটু বলতে হবে যে যেহেতু ওখানে অর্ধস্বরের একটি বিষয় আছে। তা আমরা দেখেছিলাম যে যৌগিক স্বরে দুটো স্বর থাকে। যৌগিক স্বরে দুটো স্বর থাকে। মনে রাখবে তোমরা যে উচ্চারণ করার সময় প্রথম স্বরটি পুরোপুরি উচ্চারিত হয়, আর দ্বিতীয় স্বরটি অর্ধেক উচ্চারিত হয়। মনে করো অ, উ, এই অটা পুরোপুরি উচ্চারণ হচ্ছে, কিন্তু উটা আসলে এরকম আহ অর্ধেক উচ্চারিত হয়। এই শুধু এটা মনে রাখি যে যৌগিক স্বরের প্রথম স্বরটি সাধারণত পুরোপুরি উচ্চারিত হয়, আর পরের স্বরটি অর্ধেক উচ্চারিত হয়। এই জন্য যৌগিক স্বরের শেষের দিকে বলা হয় অর্ধ স্বর। যৌগিক স্বরের দুটো স্বরের শেষের যে স্বরটি আসলে অর্ধেক বা অল্প উচ্চারিত হয়, তাকে বলা হয় অর্ধ স্বর। এখানে জাস্ট যৌগিক স্বর নিয়ে আমরা অনেক কথা বলেছি। এখানে শুধু ওই আছে, ও আছে, ঠিক আছে। এর যৌগিক স্বর বলা হয়, সন্ধি স্বর বলা হয়, দ্বিস্বর স্বর বলা হয়, একই না। হ্যাঁ। আর এখানে বলা হচ্ছে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণের সংখ্যা মাত্র দুটো। এটা নিয়ে একটু একটা মানে কেন এই লাইনটা ব্যবহার করেছি আমরা,
যে আমরা জানি যে বাংলা ভাষায় প্রচুর যৌগিক স্বরধ্বনির ব্যবহার আছে। যৌগিক স্বরধ্বনির ব্যবহার, যৌগিক স্বরের বা স্বরধ্বনির ব্যবহার আছে, কিন্তু সেগুলোর জন্য কোনো বর্ণ বরাদ্দ নেই। সেগুলোর জন্য কোনো বর্ণ বরাদ্দ নেই। এখন একটা উদাহরণ তোমাকে দিতেই হচ্ছে। মনে করো যে আমরা বললাম যে লাল, খেয়াল করে দেখো এখানে দুটি আ আর টু আছে, পাশাপাশি দুটো স্বর আছে এবং একত্রে উচ্চারিত হয়েছে আউ। আউ নামে কি কোনো আমাদের বর্ণ বরাদ্দ আছে? তাহলে অনেকগুলোই এরকম ব্যবহার রয়েছে আমাদের ভাষাতে, কিন্তু তার জন্য বর্ণ বরাদ্দ নেই। যেমন আমরা আমাদের সময় যে যে বইটি ছিল সেখানে ছিল যে বাংলা ভাষায় 25টি যৌগিক স্বরধ্বনির ব্যবহার রয়েছে। আসলে এখন এগুলো হয়তো আরো বেড়েছে। হ্যাঁ, 25টি যৌগিক স্বরধ্বনির ব্যবহার রয়েছে, ভাষায় রয়েছে, কিন্তু যদি বর্ণমালার কথা বলা হয়, খেয়াল করে দেখো বর্ণমালা কিন্তু এই দুটোই আছে। 11টি বর্ণমালায় তো আর 25টি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমাদের ধরো আহ বর্ণই আছে মোট হচ্ছে 11টি, সেখানে বলা আছে যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি কি করে হয়, কারণ মাথায় একটু আহ জটিলতা চলে আসে। এটা মাথায় রাখবো যে এটা ব্যবহার রয়েছে, কিন্তু এই জন্য এই বর্ণগুলো কিন্তু আমাদের বর্ণমালায় বরাদ্দ নেই। আমাদের বর্ণমালায় আছে মাত্র এই দুটো। আর এরকম অনেক আমরা পাবো, কিন্তু সেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু সেগুলোর জন্য কোনো বর্ণ আসলে আমাদের বর্ণমালায় রাখা হয়। এইগুলো মোটামুটি আমাদের যৌগিক স্বর। অর্ধস্বরধ্বনি অলরেডি আমরা কথা বলে ফেলেছি। আমরা বলেছিলাম যে ওই যে যে স্বরধ্বনিগুলো যে শেষে উচ্চারিত হয় সেগুলো পুরোপুরি উচ্চারিত না হয়ে অর্ধেক উচ্চারিত। এখানে বলা আছে যে ই, উ, ই এবং ও, এই চারটি হচ্ছে বলা হচ্ছে এখানে স্বরধ্বনি মাঝামাঝি অবস্থান করে বলে এদের অর্ধস্বরধ্বনি আসলে এইভাবে না বুঝলেও, মানে সংখ্যাটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে চারটা আমরা বললাম, কিন্তু আমরা মাথায় রাখবো যে যৌগিক স্বরধ্বনির শেষের যে অংশটি আছে সেটি সাধারণত পুরোপুরি উচ্চারিত হয় না বলে আমরা তাকে অর্ধস্বরধ্বনি। আচ্ছা, এটা আমরা আসলে উম, প্রথম ক্লাসে যেমন আমরা আসলে উচ্চারণ করে বলেছিলাম যে আমাদের যে সেখানে আমরা অয়ের উচ্চারণ নিয়ে কথা বলেছিলাম, এখানে আসলে এর উচ্চারণ নিয়ে কথা বলা হচ্ছে। এটা হচ্ছে কি যে আমরা একটু আগে কথা বলেছিলাম যে সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ আর হচ্ছে বিবৃত উচ্চারণ। তাহলে সংবৃত এবং বিবৃত আমরা এখানে একটু জটিলতা কিন্তু আছে, সেটা আগে বলে দিই। যে মনে করো আমরা যেমন বলেছিলাম যে অধ্বনি, অধ্বনির দুটো উচ্চারণ আছে, একটা হলো অ এর মতো, একটা আছে ও এর মতো। অ এর উচ্চারণ যখন ও হয় তখন এটাকে বলা হয় বিবৃত উচ্চারণ, আর অধ্বনির উচ্চারণ যখন ওর মতো হয় তখন এটাকে বলা হয় অধ্বনির সংবৃত উচ্চারণ। সংক্ষেপে লিখলাম। কিন্তু এই এই অ এর মতো আরেকটা ধ্বনিও আছে, সেটা হচ্ছে এ। এ ধ্বনির একটা উচ্চারণ আছে এর মতো, আরেকটা উচ্চারণ আছে এর মতো। তার মানে হলো এ ধ্বনির উচ্চারণ কখনো এর মতো হয়, কখনো এর মতো হয়, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝে ফেললাম। আমরা একটু মনে রাখি এটা যে এ ধ্বনির উচ্চারণটা কখনো এর মতো হয়, আবার কখনো এর মতো। কিন্তু এখানে এটাকে বলা হয় এ ধ্বনির উচ্চারণ, এটাকে বলা হয় সংবৃত, আর এটাকে বলা হয় বিবৃত। এটা লিখে দিলাম এই কারণে যে ওই অধ্বনির থেকে এটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। অধ্বনির অয়ের উচ্চারণ অয়ের মতো হলে বিবৃত হয়, আর এখানে এ ধ্বনির উচ্চারণ এর মতো হলে সেটা সংবৃত হয়। জাস্ট এই জিনিসটা মাথায় রাখার জন্য শুধু এই জিনিসটা লিখে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা বিষয় আছে যে এ ধ্বনির এ ধ্বনির বিবৃত উচ্চারণ, এ ধ্বনির বিবৃত উচ্চারণ হচ্ছে এ। এ ধ্বনির বিবৃত যে উচ্চারণটি আছে এ, এটা সাধারণত শব্দের প্রথমে। একটু মাথায় রাখবে এবং এখানে উদাহরণগুলো দেওয়া আছে যে এ ধ্বনির বিবৃত উচ্চারণ, মানে এ ধ্বনির উচ্চারণ যখন এর মতো হয়, এই এর মতো উচ্চারণটা সাধারণত শব্দের প্রথমেই বসে। এক, একগুঁয়ে, খেপা, একা,
একা, কেমন করে, এটা অবশ্য অন্য জিনিস, এটা হলো অয় উচ্চারণ করে। দেশে, দেশে ঘুরে বেড়ায়, এখানে আবার তার মানে খেয়াল করে দেখ, মানে এ ধ্বনির যে এ উচ্চারণটি আছে এটা সাধারণত শব্দের প্রথমে বসে, প্রত্যেকটা এই যে শব্দের প্রথমে আমরা আন্ডারলাইন করতে পারি, দাগ দিয়ে দিচ্ছি। তার মানে এখানে অনেকগুলো নিয়ম হয়তো তুমি পাবে, কিন্তু নিয়ম সাধারণত ওইরকম ভাবে আসে না। তারপরও মানে যদি কখনো, যদি এটা একটা সহজ একটা নিয়ম, এই কারণে হয়তো নিয়মটা দিয়ে প্রশ্ন করে, সাধারণত কোথায় এটি ব্যবহৃত, তোমার মাথায় রাখবে যে সাধারণত এ ধ্বনির যে এ উচ্চারণটি এটা সাধারণত শব্দের প্রথমেই ব্যবহৃত হয়। তাহলে আমরা এটা মোটামুটি ক্লিয়ার হলাম যে এ ধ্বনির দুটো উচ্চারণ আছে, একটা আছে এর মতো, একটা আছে এর মতো। এখানে মনে করো যে দেশে আমি যখন বললাম, এখানে কিন্তু দেখো তুমি, এখানে উচ্চারণটা এর মতোই হয়েছে, এখানে উচ্চারণটা এর মতোই হয়েছে। তবে দেশের উচ্চারণ যদি আবার যদি কেউ বলে দেশে, সেক্ষেত্রে কিন্তু এর উচ্চারণ আবার এ হয়ে যাচ্ছে। দেখ এটা এখানে মূলত আমার বলার উদ্দেশ্য ছিল যে এর ধ্বনির দুটো উচ্চারণ আছে, একটা হচ্ছে এর মতো আর একটা হচ্ছে এর মতো। তো মোটামুটি এই ছিল আমাদের যে উম, মানে উচ্চারণের যে বিষয়গুলো আছে। আর উচ্চারণগুলো নিয়ে এখন আসলে টুকটাক মানে এখন প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে এছাড়া মানে যে বিষয়গুলো নিয়ে আসলে আমরা নেক্সট ডেতে কথা বলবো, আমরা আজকে একটু মানে কথা বলেছিলাম, সেটা নিয়ে কিন্তু মাঝখানে আমি প্রসঙ্গটা এনেছিলাম। সেই প্রসঙ্গটা আমার মনে করিয়ে দিচ্ছে, সেই প্রসঙ্গটি আমি বলেছিলাম যে যে সাধুরীতি এবং চরিত রীতি, আমরা কিন্তু সাধুরীতির একটা প্রেক্ষাপট কিন্তু আজকে আমরা বলার চেষ্টা করেছিলাম। ওই যে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগ খোলার সময় যে ইতিহাসটা আমি বলেছি, এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল যে নেক্সট যে ক্লাস, সেখানে কিন্তু আমরা এই সাধুরীতি চরিত রীতি, আসলে সাধুরীতি চরিত রীতির বিষয়টি জটিল কোনো বিষয় না। কিন্তু যারা আমরা আসলে ওইরকম মুখস্থ করতে চাই, তাদের জন্য আসলে একটা বিপত্তি দেখা। কিন্তু আসলে যদি আমি প্রেক্ষাপটটা আমি জানি যে সাধুরীতির প্রেক্ষাপটটা কি, চরিত রীতির প্রেক্ষাপটটা কি, সাধুরীতি বলতে আসলে আমরা কি বুঝি বা কি বোঝানো হয়, চরিত রীতিটা আসলে কেন এরকমটা হলো, প্রেক্ষাপটটা আসলে কি। তো তোমরা হচ্ছে নেক্সট ডেতে আমি বলেছিলাম প্রথমেই যে আমার ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ নম্বরে, সেখানে তোমরা নক করবে কারা কারা আমার ক্লাসগুলো দেখলে। তাদের সাথে আমি একটু পরিচিত হওয়ার আমার ইচ্ছে আছে এবং তাদের সাথে একটু আমার কথা বলার ইচ্ছা আছে। তো তোমরা একটু প্লিজ আমাকে নক করবে, আমার ব্যক্তিগত যে নম্বরটা আমি দিয়েছি, সেখানে তুমি তুমি একটু আমার নম্বরটা দেখে নিও, প্রথম দিকে এটা দেওয়া আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাসায় তোমরা এই সাধুরীতি চলিত রীতি নিয়ে যত ধরনের তোমাদের মাথায় আসলে প্রশ্ন কাজ করে, এই সব প্রশ্নগুলো তোমরা প্রস্তুত রাখবে। এবং ক্লাস শেষ করার পরে তোমরা প্রয়োজনে আহ সেগুলো মিলিয়ে দেখবে যে তোমাদের যেগুলো আসলে জানার প্রয়োজন ছিল বা বোঝার প্রয়োজন ছিল, সেগুলো কি পুরোপুরি এসছে কিনা। সেই সাথে আজকে যে দুটো ক্লাসের মোটামুটি আমরা একটা রিপিট করার চেষ্টা করলাম, বা এবং এই ক্লাসটা তোমাদের হাতে পৌঁছানোর পর তোমরা দেখার পরে এখানে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রয়োজনে তোমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে তোমরা প্রশ্ন করতে পারো। কারণ যদি মনে করো যে গ্রুপে আমি সংশোধন করছি, সবাই দেখে ফেলবে, কে কি মনে করবে, তাহলে তুমি প্রয়োজনে আমার ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়েছি, সেখানে তুমি আমাকে নক করে বলবে স্যার এই বিষয়টি আমি স্যার ভালোভাবে বুঝতে পারি। তাহলে আমি কি করব, আমি এই কমেন্টস গুলো থেকে তোমাদের পরবর্তী যখন তোমরা ক্লাসটি আমি নেব, তখন সেগুলো আমি ফাঁকে ফাঁকে তোমাদেরকে ধরিয়ে দেবো। শুধু তাই নয়, প্রয়োজন আমরা ক্লাস শেষে 5 মিনিট আমরা হাতে আমি হয়তো মোবাইলটা নিয়ে দেখবো যে তোমরা মানে ওই দিনের ক্লাসের পরে কোনো কমেন্টস তোমরা করেছো কি। যদি কোনো কমেন্টস থাকে সেগুলো দেখে সাথে সাথে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা প্রথমে বলেছিলাম যে তোমাদের সাথে আসলে একটা সম্পর্ক তৈরি হয়ে গেলে বিষয়গুলো আমার জন্য সহজ হবে, তোমাদের জন্য সহজ হবে। তোমরা খুব দ্রুত আসলে আহ পড়াশোনায় ফিরবে এবং আমাদের ক্লাস কেমন কি লাগছে, কি সমস্যা হচ্ছে, কি সুবিধা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, এই মতামত গুলো খুব দ্রুত আমাদেরকে দিয়ে তোমরা সহযোগিতা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।